বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। www.dailynewsstar.com ডেইলি নিউজ স্টার ইংরেজি সংবাদপত্রের বাংলাদেশের একমাত্র এই যে আইপিটিভি, যেটা স্টুডিও ভিত্তিক এবং আমাদের এখান থেকে শুরু থেকে এই পর্যন্ত জাতীয়ভাবে আমাদের অনুষ্ঠানগুলি এখানে পালন করা হয়ে থাকে। আজ আমাদের ভার্চুয়াল এডিটর হাফেজ মাওলানা শাহজালাল গোলদার স্টুডিওর বাহির হতে অনুষ্ঠানটি এডিটিং এবং পরিচালনা করছেন। ক্যামেরার পিছনে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট এডিটর হাফেজ মাওলানা রিফাত আহমেদ, নিয়মিত উপস্থাপক, এবং আজকের আমার এই যে অনুষ্ঠানগুলি এখানে দিবেন সিনিয়র সাংবাদিক মুস্তাফিজুর রহমান গোলদার। আজ আমাদের ন্যাশনাল প্রোগ্রাম সিরিয়াল নম্বর এখানে OLNP 409, একা ছাত্র জনতা সরকারের 9 মাস 16 দিন বয়স, মে 24, 2025। এনসিপির বয়সটা আজ 2 মাস 17 দিন। ডেইলি ভিউজ আমাদের যে ন্যাশনাল প্রোগ্রাম সিরিয়াল নম্বর আজ 1109, ভিডিও ক্লিপিংস 1099, 24 মে 2025। আজ শুরুতেই আমার এখানে এই আমারই আর কি রাজনীতি জীবন ভিত্তিক এবং পেশাদারিত্বের উপরে যে অনুষ্ঠান, এইটা দিয়েই অনুষ্ঠানটা শুরু করবেন। ডেইলি ভিউজ পরবর্তী। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এনএসটিভি স্টুডিওতে সবাইকে স্বাগত। আজকে আমরা এখানে উপস্থিত আছেন আমাদের স্টুডিওতে এনএসটিভি ডেইলি নিউজ স্টার সম্পাদক ও প্রকাশক জনাব শাহজাহান আলী গোলদার। ওনার পরিচিতি, উনি একজন প্রকাশকই নন, উনি একজন মাইনর ফ্রিডম ফাইটার। আমরা সেই আলোকে ওনার সম্পাদকের জীবনী এবং মুক্তিযুদ্ধ এবং পরবর্তীকালে স্বাধীনতার পরবর্তীকালে মুক্তিযুদ্ধের সনদও এখানে আছে। স্বাধীনতা পরবর্তীকালে 1974-এর দুর্ভিক্ষ আপনি দেখেছেন। তো সব কিছুর আলোকে তো শুধু আমরা সম্পাদকের জীবনী, আপনার বায়োগ্রাফি এবং মুক্তিযুদ্ধ এবং পরবর্তী সরকার বাংলাদেশের যখন দুর্ভিক্ষ হলো 1974 সালে, সেটাও আপনি সচক্ষে অবলোকন করছেন এবং রাজনীতির সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত স্বাধীনতা পরবর্তীতে। তো এই বিষয়ে বিশদভাবে বিস্তারিত যদি একটু আপনি আলোকপাত করেন। আসসালামু আলাইকুম। জয় বাংলা, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। আমি 1971 সালের রণাঙ্গনের 265 দিনের, যেটা মাননীয় মুক্তিযোদ্ধা বিষয়ক উপদেষ্টা বলেছিলেন, রণাঙ্গনের যোদ্ধারাই মুক্তিযোদ্ধা, বাকিরা সহযোদ্ধা। এই কথাটি আমি কন্ডেম করছি। এটা খুব অপমানের। এই দেশের তৎকালীন 7.5 কোটি মানুষের মধ্যে যে 50 লক্ষের মতো মানুষ এই দেশের বিরোধী, অর্থাৎ বর্তমান জামাত ইসলাম, তখন যাদেরকে বলা হয়তো স্বাধীনতা বিরোধী, এরা বাদে আর কি 7 কোটি, এই যে 49,50,000 মানুষই মুক্তিযোদ্ধা। এই যে মুক্তিযোদ্ধা বিষয়ক উপদেষ্টা আমার এই কথাটাই ধার নিয়েছে। আমি একটা আবেদন করেছিলাম, আমার এই কানটা নষ্ট মুক্তিযুদ্ধ করতে যেয়ে শব্দ দূষণে, এখন চোখেও দেখি না। আমি কোটা ভাতা বা কোনো সুবিধা নয়, আমি মাননীয় প্রধান উপদেষ্টা, এই যে মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা বরাবর আবেদন করেছিলাম, আমি তো রণাঙ্গনের যোদ্ধা, অর্থাৎ প্রকৃত মুক্তিযোদ্ধা। ওই কথাটাই ধার করে নিয়ে আমার সেই কথাটা আজও কি করেছেন আমি জানি না, যে কোনো কোটা ভাতা ইত্যাদি দরকার নাই, মুক্তিযুদ্ধ মুক্তিযোদ্ধাদের মর্যাদা সেটেলমেন্ট প্রয়োজন। সেই সাথে 1971 সালের যে সমন্বয়ক 7 মার্চের ঘোষণাটাই হলো মুক্তিযুদ্ধের ঘোষণা। সেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অপর অংশের খ, ওই চট্টগ্রাম থেকে যে ঘোষণা দেন, মেজর থেকে জেনারেল জিয়াউর রহমান, এবং আমরা যারা মুক্তিযুদ্ধ করেছি, মুক্তিযুদ্ধ 1971 মুক্তিযোদ্ধাদের সমন্বয়ক এবং এক অংশের ঘোষক, মর্যাদা সেটেলমেন্ট প্রত্যাশা করছি। কিন্তু উপদেষ্টা মহোদয় করলেন কি,
যে আমরা ওই যে বেনাপোল রণাঙ্গনে কত যুদ্ধ করেছে এটা কিন্তু মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা জানেন না। মাইনর এবং অ্যাডাল্ট ৬,০০০ আর ৪,০০০ আমরা যারা এই যে মাইনর আর কি, অর্থাৎ ৪.৫ বছর থেকে নিয়ে এই যে ১৪ বছর পর্যন্ত, এটাকেই আমি মনে করি যে মাইনর ৪.৫ থেকে নিয়ে। তো এই জায়গাটাই আর কি আমরা যুদ্ধ করেছি ১০,০০০, যার অধিকাংশই জামুকা অর্থাৎ জাতীয় মুক্তিযুদ্ধ কমান্ড কাউন্সিল তালিকাভুক্ত, বাকিরা মারা গেছে। আমার মতো এইরকম, আমার বাড়িটা বেনাপোল সিটির গোলদাস সিটিতে, ওই যে জায়গাটা দিয়ে আর কি ৪৫০ ল্যান্ড ট্যাঙ্কার ঢোকে, এই জায়গাটা ছিল আমার নানার, এখন আমাদের। এই আমার যে সেই যুদ্ধকালীন ছবি এবং প্রোগ্রামরত ছবি। তো সেই জায়গাটাই আর কি মুক্তিযোদ্ধা বিষয়ক উপদেষ্টা মহোদয়কে এইরকম অপদস্থ অপমানজনক কথা বলার জন্য আর কি, প্রায় ৭.৫ কোটি মুক্তিযোদ্ধাকে অপমান করার জন্য উনি মাপ চাইবেন কিনা, উনি কোথার থেকে জেনেছেন, এটাও আমার কোনো কিছু জানাটার প্রয়োজন নাই। আমি বাস্তবিকতা জানাচ্ছি, আমরা যারা ১০,০০০ যুদ্ধ করেছি এরা বাদে ৭.৫ কোটি বাংলাদেশের মানুষই ধর্ম বর্ণ গোত্র নির্বিশেষে সকলেই মুক্তিযোদ্ধা। আর বিশেষ করে যে ৩০ লক্ষ পরিবার সহ ১ কোটি ভারতে শরণার্থী শিবিরে ছিল, তারাও মুক্তিযোদ্ধা। আমার এই যে ভারতের শরণার্থী শিবিরের এই মুক্তিযুদ্ধের যে সনদটি আর কি, তো এই জায়গাটাই আমার যে উপস্থাপনা আর কি, মুক্তিযোদ্ধা বিষয়ক উপদেষ্টা যে কথাটি বলেছেন এইরকমটা আমরা না বলি। ১০,০০০ রণাঙ্গনের অধিকাংশই জামুকা নিবন্ধিত, বাকিরা মারা গেছে, কয়েকজন আমরা বেঁচে আছি মাত্র। সেই আমার উপস্থাপনা মুক্তিযুদ্ধ মুক্তিযোদ্ধাদের মর্যাদা সেটেলমেন্ট প্রত্যাশা করছি। যাই হোক আর কি, ২৬ মার্চ ১৯৭১ যখন আমাদের বাড়ির পশ্চিম পাশে আর কি মটারের গোলা পড়ে, আমরা যশোরের দিকে আসতে না পেরে ইন্ডিয়ার দিকে ধাবিত হই। আমার বাড়িটা বেনাপোল সিটির গোলদাস সিটিতে, যেটা এখন হোটেল বেনাপোল আবাসিক, গোলদার বাড়ি কবরস্থান, গোলদাস সিটি জামে মসজিদ, এবং এটা গোলদাস সিটি আর কি। আমাদের এখানে ১৫০% জমির উপরে ৫ ভাইয়ের এখন ২০টি ভবন সহ এটা একটি বেনাপোল সিটির আরেকটি সিটি, যেটা গোলদাস সিটি। তো ওই সেই ২.৫ কিলোমিটার দূরে, ওখান থেকে আমরা প্রথম সাদিপুর যাই, বাংকার করে ১ মাস থাকার পরে টিকতে না পেরে রণাঙ্গন পেরিয়ে আর কি ভারতে, এখানেও আমাদের স্থানটা হয় নাই। তারপর তো আমাদের সেই রেশন কার্ডটা হয় ওই যে ভাত জাংলা রানাঘাট হতে, তারপর আবার আমরা রণাঙ্গনে ফেরত আসি। আমাদের ওই যে জয়ন্তীপুর বালুর মাঠে রিপুজি ক্যাম্পটা হয়, যেখান থেকে রাত্রেবেলা কখনো কখনো ওখানে থাকতাম, আবার কখনো আমাদের এই মুক্ত অঞ্চল ছিল বনগা বেনাপোল রণাঙ্গন, এই জায়গাটাতেই কাটাইতাম আর কি। কখনো কখনো ১ দিন ২ দিন খাবার দাবার জোটে নাই। তো যাই হোক, সেই বালুর মাঠে এসেছিলেন তৎকালীন ভারতীয় প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী, বলেছিলেন, ও जो लोग জয় বাংলা का मुजीबार का देश का इधर आ गया और जो भी आने वाला है इधर जो वेस्ट बंगाल का सेंट्रल गवर्नमेंट इंडिया का ऑफिसियो हो उनके आने दो, और इधर जो ऐसे पॉलिटिशियन हो ওই যে জয় বাংলা কা মুজিবার কা দেশ কা ও আদমি লোক কো দেখভাল করো। আমি সেই একেবারে কিউতে ফার্স্টের দিকেই ছিলাম, মঞ্চের পাশে। শ্রীমতী ইন্দিরা গান্ধী একটি ওই যে আমাদের খাবার দাবারের প্যাকেটও দিয়েছিল। অতপর আর কি ২৬৫ দিনই আমি রণাঙ্গনে যুদ্ধ করতে যেয়ে আমার বাম কানটা নষ্ট। সে অনেক কথা বহুবার বলেছি, এখানে যেটা বলার, আমরা কিন্তু ৭ ডিসেম্বর যশোরটা স্বাধীন হয়, চূড়ান্ত ওই দিন তো আসছিলাম আমাদের গোলদাস সিটিতে। অতপর ১৬ই ডিসেম্বর আমরা আবার চূড়ান্তভাবে যশোর কলকাতা রেড ধরে তোমার দেশ আমার দেশ বাংলাদেশ, বাংলাদেশ তোমার নেতা আমার নেতা, বঙ্গবন্ধু শেখ মুজিব জয় হোক জয় হোক, বঙ্গবন্ধুর জয় হোক, জয় হোক জয় হোক, শ্রীমতী ইন্দিরা গান্ধীর জয় হোক, জয় বাংলা আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। ল্যান্ডমাইন বেষ্টিত থাকার কারণে আর আমাদের ওই ঘর বাড়ি তো জ্বালিয়ে পুড়িয়ে খাক করে দিয়েছিল।
আমরা আবার অ্যাবাউট টার্ন করি, আবারও সেই রিফিউজি ক্যাম্পে যাই। 1972 সালের 22 ফেব্রুয়ারি পর্যন্ত আমরা রিফিউজি ক্যাম্পে ছিলাম। আমাদেরকে ভারতীয় ওই যে ভাতজাংলা রানাঘাট হতে শেষ রেশনটা দেয় ফেব্রুয়ারি মাসের 13 তারিখে। আমাদের এইটাই আর কি, যেটা এর সাথেই ভারতীয় আমাদের যে এই যে শরণার্থী শিবিরের যেটা আমাদের ভারতীয় নিবন্ধন এবং আমাদের ওই যে যেটা আর কি রেশন কার্ড ছিল, ওইটাই ছিল আমাদের ওখানকার ওই যে বাস ইত্যাদি যাতায়াতের জন্য এটা কি বলা হয় টিকিট। আর এই ভারতীয় নিবন্ধিত সনদটাই আর কি টিপি বলে না, টিপি, যার আন্ডারে শেখ হাসিনা আর কি ভারত হয়তো একটা সময় বাংলাদেশ ডক্টর মোহাম্মদ ইউনূস মহোদয় চাপ দিলে টিপির আন্ডারে ওই মোদী সরকার শেখ হাসিনাকে কিন্তু অন্য দেশে পাচার করে দিবে। এই যে টিপি কথাটা বলা হয় ট্রাভেল পারমিট। আমিও যে কোনো ভাবে ভারতে যদি ঢুকতে পারি, ভারত ওই দেশে রাখুক বা না রাখুক, আমাকে পুশ ব্যাক করবে না, টিপির আন্ডারে অন্য দেশে যাওয়ার সুযোগ করে দিবে। তো এইটাই হচ্ছে টিপি। তো সেইভাবেই আর কি আমরা 1972 সালের 22 ফেব্রুয়ারি দেশে প্রত্যাবর্তন করি। আমার বাবা মরহুম হাজী মধুকুলদারও যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ছিলেন, আমার মাতা মরহুমা হাজী বেগম খাইরুন নেসাও মুক্তিযোদ্ধা ছিলেন। আমাদের তো 5 ভাই 2 বোন, মা বাবা। আমার ছোট যে ভাইটা, তার ছোট ভাইটা, এই 2 ভাইকে মাইনর এবং বাচ্চা ধরে আমাদেরকে 7 জনকে অ্যাডাল্ট ধরে আমাদের যে শরণার্থী রেশন কার্ডটা আর কি, তো এই জায়গাটাই মুক্তিযুদ্ধ নিয়ে যে কথা আছে অনেক আর কি, ওই জায়গাতে যেভাবেই রেশন কার্ড আমাদের ওইভাবেই আমি বললাম। তারপরে তো আর কি দেশে আসার পরে 1974 সালে এই যে দুর্ভিক্ষর কথা আমি বলেছি, আজও আবার বলি। এখন আমাদের দেশে এই যে বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন, এটা রমজান মাসে সোয়াবিন দুর্ভিক্ষ দেখিয়েছে। আর এখন আর কি আবারও সেই সোয়াবিন অন্যান্য দ্রব্যাদির ওপরে প্রতারণা করছে। এটা কিন্তু বাণিজ্য মন্ত্রীর কাজ না। এই যে শেষ প্রতারণা করেছে, সোয়াবিনের দাম লিটার প্রতি 35 টাকা বাড়িয়ে এখানটাই বলছেন টিসিবির রেট। যে কথাটা কিন্তু রমজানেও বলেছি, তারও আগে বলেছি 1991 সাল থেকেই বলছি। প্রত্যেকটা দেশের ট্রেডিং কর্পোরেশন আছে, তাদের রেটই হলো জাতীয় রেট। আমাদের এই রেটটা কিন্তু খুব মজার ব্যাপার। ট্রেডিং কর্পোরেশন বাংলাদেশ সরকারের বা রাষ্ট্রের পরিচালনা করে ব্যবসায়িক সংগঠন FBCCI। যা হবার তাই হচ্ছে। এই যে শেখ বশির উদ্দিনের বাণিজ্য মন্ত্রী তো দূরের কথা, সে তো কখনোই জীবনে তার ব্যবসায়িক সংগঠনেরও সদস্য হয় না। ইনকাম ট্যাক্সের হাজার হাজার কোটি টাকা বাকি আছে, সেসব অন্য কথা আর কি। তো এই জায়গাটাই দুর্ভিক্ষ যেহেতু সামনে এসছে, আমাদের এখন এইসব ক্রিয়েটিভ দুর্ভিক্ষ বা দ্রব্য মূল্য থেকে বেরিয়ে আসতে গেলে আমরা যারা 18 কোটি জনগণ, আমাদেরও দায়িত্ব আছে। তখন মহিউদ্দিন খান আলমগীর, এই যে সিনিয়র অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ইকুইভ্যালেন্ট জেলা প্রশাসক বা ডিসি, এই যে ডিসি তখন মহিউদ্দিন খান আলমগীর 1974 সাল। তখন বেনাপোলটাই আর কি, এমনি আমি চাউল কিনতে গিয়েছি, তখন জেনারেল গ্রেড চাউল ছিল 14 আনার থেকে 5 শিকা, অর্থাৎ 1 টাকার থেকে 2 আনা কম থেকে 1 টাকার থেকে 4 আনা বেশি পর্যন্ত। কিন্তু সেই চাউলটা বিক্রি হচ্ছিল 4 টাকার থেকে 5.5 টাকা। তখন বেনাপোল আর কি, আমরা যেটা তৎকালীনই আর কি জানতে পেরেছিলাম ডিসি সাহেব যাওয়ার পরে, যে 3000 টন চাউল মজুদ ছিল বেনাপোলে। হ্যাঁ, 3000 টন অর্থাৎ 900 ট্রাক চাউল মজুদ ছিল। তো ওইটা ডিসি সাহেব যেয়ে তার জিপ গাড়িটা ইন্ডিয়ার দিকে মুখ ছিল, আগেই গাড়িটা ঘুরাই নাই এবং উনি জিপ গাড়ি থেকে নামেন নাই। ওই জিপ গাড়িতেই দাঁড়িয়ে তখন ব্যবসায়ীদেরকে, সাধারণ খরিদ্দারকে ডাকলেন, ব্যবসায়ীদেরকে বললেন, আমি অত শত জানতে চাই না, গতকাল চাউলের দাম কত ছিল বেনাপোল বাজারে? এত ছিল। এই দামেই চাউল বিক্রি শুরু করে। যখন আর কি সবাই চাউল কিনতে যাচ্ছে,
বা আড়তদাররা বেচতে যাচ্ছে, তখন বললেন একটু শোনে, আমি তো চলে যাব, এরা কিন্তু এই দামটা এই জায়গায় থাকবে না, আমি যত কিলোমিটার যাইতে থাকবো চাউলের দামটাও বাড়তে থাকবে। আর তখন এই জায়গাটায় আপনারা যারা ক্রেতা, ওরা বিক্রেতা হয়তো কয়েক ডজন বা কয়েকশো, আপনারা ক্রেতা কিন্তু কয়েক হাজার। এই জায়গাটাই আর কি তখন আপনাদের কি করতে হবে, আমি তো সরকারি চাকরি করি, আর আমি বলতে পারবো না, যথারীতি আর কি চাউল গতকালের দামে বিক্রি শুরু হলো, 15 মিনিট পরের থেকে আর কি 4 টাকারটা হয়ে গেল 4.5 টাকা, ওপরেরটা 5 টাকার থেকে হয়ে গেল 6 টাকা। তখন আর কি বেনাপোল বাজারটা আমার চোখের সামনে 20 মিনিটের ভিতরে ওই যে 900 ট্রাক চাউল লুট হয়ে যায়। মহাক্কা আলমগীর কিন্তু বলে নাই যে দাম বাড়াইলেই লুট করবেন। আমরা যারা 18 কোটি জনগণ, এই যে বশির সাহেবকে কি করতে হবে, সোয়াবিন, আমার তো ডায়াবেটিস রোগ, আপনারও ডায়াবেটিস, আমার বাড়িতে আমরা কেউ সোয়াবিন খাই না, দাম বাড়লো কি কমলো এতে আমার কিছু আসে যায় না, কিন্তু আমার এইটা আসে যায়, আমি 18 কোটি জনগণের জন্য আর কি 7.5 কোটি জনগণের জন্য জীবনটা বাজি রেখে নাই। আমি ওই গাছে বেঁধে ছিলাম 2 ঘন্টা, 2 শব্দ দূষণের একমাত্র চিকিৎসা হলো ওয়াটার থেরাপি বা জল চিকিৎসা। 2 ঘন্টা পরে যখন আমি হুশে আসি, তখন দেখি আমার মা সহ খালা নানি এইরকম আমার ওই নানারা মামারা শত শত মানুষ কাঁদাকাটি করছে। আমার মাকে বলছে আমার ওই নানি আর কি সম্পর্কীয়, যে খাইরুন আল্লাহ তাআলা তো ছেলেটাকে ফেলে গেছে, আর কাদার দরকার নাই। তো সেই জায়গার থেকে আমাদের এই 18 কোটি জনগণের এই যে যারা বলছে ইউনূস সাহেবের এই সরকারের 2 জন সদস্যকে পদত্যাগ করতে হবে, একে সাদেক হোসেন খোকার ছেলে, এটা হচ্ছে কি সাদেক হোসেন খোকা অত বড় রাজনীতিক হলেও কিন্তু বিএনপিরাই আর কি, তার কমিউনিস্ট পার্টিরাই আর কি খোকা সাহেবের কোনো মতামত কখনোই নাই তার নাম জনিত কারণে। ও খোকা বলেছে, এটা বড় খোকা, দেখো খোকার কথাই কাজ হবে না। সেই খোকারই ছেলে ইশরাক খোকা বলছে কি 2 জন ইয়েকে শপথ যদি না পড়াই পদত্যাগ করতে হবে। আমার সম্মানে লেগেছে, আপনার লেগেছে কিনা জানি না। এরাই আমাদের ভালো করেছে, আমার খুন করতে আসছিল এই বৈষম্যরা, তৃতীয় পক্ষ, এই ছাত্র জনতার সরকার, আমার পত্রিকাটা বাদ করেছে আওয়ামী লীগ সরকার, এই যে নিউজ স্টার। আমার অপরাধটা কি, আমি এখানে সত্য সংবাদ পরিবেশন করি, এখনো পত্রিকাটা মামলা চলমান। এই ছাত্র জনতার সরকার এসে করছে কি, আমার সাংবাদিকদের অ্যাক্রিডিটেশন কার্ড বাদ করছে, এখন আর দেশে কোনো সাংবাদিক নাই। এই যে আমি ইউনূস সাহেবের যিনি এই প্রধান উপদেষ্টা, ইনার কথাটা এই কি বলে তথ্য উপদেষ্টা, এখন মুখপাত্র বনে গেছেন, স্বঘোষিত মিথ্যাচার, সত্যাচার ইত্যাদি ইত্যাদি বলতে বলতে আর কি এই হাঁপিয়ে উঠেছে শফিকুল আলম। তারপরেও আমি এখান থেকে উপস্থাপনা করছি, এই যে ডক্টর মোহাম্মদ ইউনূসের যে 2 জন উপদেষ্টাকে পদত্যাগ করতে বলছে, ওইটা 2019 সালের নির্বাচন, যেখানে একজন অ্যাডজাস্টিং মেয়র ছিলেন। এই সকল মেয়রকে, সারা বাংলাদেশের সকল মেয়রকে, চেয়ারম্যানকে বাদ করা হয়েছে। এখানে এরশাদ মামলায় জিতুক আর হারুক, চট্টগ্রামের ওই যিনি মেয়র সেজে বসেছেন, ওই মেয়রাল ইলেকশনটা হয়েছিল 2023 সালে। আর তার এইটা অভিযোগটাই ছিল ভোট গণনা সঠিক হয় নাই। আর ইশরাক কিন্তু এই ভোট থেকে কুইট করেছিল, যেহেতু মেয়াদ 15 মে 2025 চলে গেছে। ইশরাক এখানে শপথ নিক নাই, যাই হোক না হোক না কেন, এখানে তো শপথই তো পড়াইতে পারবে না, শপথ পড়াইবেন তো ইলেকশন কমিশন থেকে। যতক্ষণ না পর্যন্ত 5 বছর মেয়াদি নির্ধারিত ইলেকশন কমিশন বসবে, ততক্ষণ শপথটা পড়াইতে পারবেন না। এবার 5 বছর মেয়াদি ধরেন ইলেকশন কমিশনার কে করবেন, প্রধান বিচারপতি মহোদয়, মাননীয় প্রধান বিচারপতি। মাননীয় প্রধান বিচারপতিও তো বসে গেছেন এবং অস্থায়ী। কাজে এই জায়গাটাই আমার কথাটা ওই জায়গায় না। 65টা তালা মেরে ট্রেসপাস বহির্ভূত যারা প্রবেশ করেছে, একদিকে বলছে ভোট হয় নাই, আবার বলছে ওরা তো আর ভোটার, ওরা বিএনপি সমর্থিত কাউন্সিলর,
আবার ওরা হচ্ছে কাউন্সিলর এলাকার বাসিন্দা। তাহলে এই জায়গাটাই ইশরাক হুকুমের আসামি হয়ে গেছে না রাষ্ট্রদ্রোহে? আপনার কি মনে হয়? আমি আইনজীবী হিসাবে দায়িত্ব নিয়ে নয়, আমি আইনের বই থেকে, এই যে বাংলাদেশের সংবিধান থেকে বলছি আর কি, এই রকমটা আমরা না করি। এরপরে যাই হোক, 1975 সালের 15ই আগস্ট, তখন হাই স্কুলে পড়ি বা ক্লাস 5-এ পড়ি আর কি। এইটা তখন আর কি শুনলাম, এই যে দেশ যে এনে দিয়েছে আমার যে নেতা সমন্বয়ক শেখ মুজিবুর রহমানকে বৈষম্য মুস্তাকের নেতৃত্বে কতিপয় মিলিটারি জুনিয়র অফিসার খুন করেছে। এরা মিলিটারি অফিসাররা নয়, এরা হচ্ছে এই দেশের, এই দেশ বিরুদ্ধ, যেরকম ওই যে রাজাকাররা, ওই শান্তি বাহিনী, খান সেনারা, পাকিস্তানিরা, ভুট্টোরা। ভুট্টোর নামটা কিন্তু কেউ বলে না। এই দেশের মেন যুদ্ধটা তো বাদিয়ে দিয়েছে ভুট্টো। তার আগে পরে আর কি এই যে যেটা মার্শাল্লাহ চালাইতো আইয়ুব খান আর কি। তো সেই জায়গাটাই আমার যেটা বলার আর কি, আমাদের এই যে 24-এর সরকার নিয়ে কথা নাই, এখানে আমার একটি উপস্থাপনা আর কি, ডক্টর মোহাম্মদ ইউনূস মহোদয় তার উপদেষ্টা পরিষদটাকে এইটাকে রিভাইজ করুক। কারণ স্থানীয় সরকার নির্বাচন আগে করতে গেলে সরকারটা হতে হবে ওই যে সরকারের যারা মন্ত্রী বা উপদেষ্টাগণ হতে হবে ডক্টর মোহাম্মদ ইউনূস মহোদয়ের মতামতে চলা। এখন যারা উপদেষ্টা হয়েছেন অধিকাংশই যোগ্যতা নাই, অধিকাংশই সুদের ব্যবসাটা করে, অধিকাংশটাই এনজিও ব্যবসাটা করে। ইতিমধ্যে আর কি এই উপদেষ্টাদের পিছনে 10,000 কোটি টাকা ব্যয় হয়ে গেছে। উপদেষ্টাদের তদবিরেও লোন হচ্ছে, উপদেষ্টার তদবিরে চাকরি হচ্ছে, উপদেষ্টাদের তদবিরে এই যে ওই করিডোর দিয়ে দিছিল আর কি উপদেষ্টারই কথার উপরে। এই যে সেন্ট মার্টিনটাকে এখন আবাদি করছে এখানে এই হচ্ছে আমেরিকান লোকজন, তাদের মিলিটারিরা, অন্যান্যরা। সেন্ট মার্টিন মানুষ ভুলে গেছে, আমাদের মজার দেশ তো। তো এই জায়গাটাই আর কি, এই স্থানীয় সরকার আগে নির্বাচন করতে হলে প্রথমত আর কি ইলেকশন কমিশন 5 বছর মেয়াদি নিযুক্ত হতে হবে। আর আমার উপস্থাপনা আর কি, আমি ছাত্র জনতার আন্দোলন করেছি, আপনিও করেছেন, আমার সন্তানাদিরা করেছে, নাতি নাতনিরা করেছে। এই জায়গার থেকে উপস্থাপনা করছি, ডক্টর মোহাম্মদ ইউনূস মহোদয় আইজি ওই বিরোধী দলমল ডাকাডুকি কারোরই কোনো প্রয়োজনটা নাই। অনেক বিরোধী দলও চাচ্ছে আগে স্থানীয় সরকার নির্বাচন। বিএনপির অবস্থাও যে আওয়ামী লীগের মতো করবে না ছাত্র জনতারা, তার নমুনা নিশানা তো ইতিমধ্যে এই ছাত্র জনতা লাগবে না। প্রতিদিন বিএনপি টু বিএনপি একেবারে কম হলেও 3টি মার্ডার আছে, বিএনপি টু বিএনপি। তো এই জায়গাটাই ওই ছাত্র জনতা সরকারের দরকার নাই, বিএনপি কি বলছে এটা শোনার দরকার নাই। আওয়ামী লীগ, হিন্দু এবং যারা ছাত্র জনতা সরকার বিরুদ্ধ, এরা আর কেউ এদেশে নাই। কাজেই এখানে ডক্টর মোহাম্মদ ইউনূস মহোদয় আজই তার এই, আমি তো এই দেশের একজন 18 কোটি জনগণেরও তো একজন পত্রিকা সম্পাদক। আমি 2023 সালে রাষ্ট্রপতি পদের জন্য এই প্রার্থী হয়েছিলাম। বৈষম্য তৎকালীন নির্বাচন কমিশন আমাকে নমিনেশনটা দেয় নাই। আমি ওই 1977 সালের হানা ভোটের পোলিং এজেন্ট ছিলাম। এরপরে আর কি আমি 1996 সালে সংসদ, গণতন্ত্র, ভোটাভুটি, এই যে স্বৈরাচার বিরোধী ইত্যাদির জন্যই আর কি আমি ওই যে টেবিল প্রতীক নিয়ে নির্বাচন করি। আমি এমপি হয়েছিলাম। 2 দিন পরে বিএনপি তৎকালীনও কিন্তু 1996 সালেও বৈষম্য হয়েছে নির্বাচন নিয়ে, ভোট নিয়ে, প্রার্থী ঘোষণা নিয়ে। তখন বিএনপি সরকার মফিকুল হাসান তৃপ্তিকে এম শাহজাহান আলী গোলদারের পরিবর্তে ঘোষণা করেন যে সংসদটা ছিল 14 দিন। তারপরে 2008, 14, 18, 24 আমি স্বতন্ত্র হিসেবে নির্বাচনের চেষ্টা করি। 1% ভোটার না থাকায় হয় নাই। আমার কিন্তু মিশনটাই ছিল গণতন্ত্র, ভোটাভুটি, সকলেই যাতে ভোট দিতে পারে, স্বৈরাচার যাতে জেকে না বসে ইত্যাদির ওপরে। তো সেই জায়গায় এই কোন জায়গাটায় ছিলাম যেন, এই যে ডক্টর মোহাম্মদ ইউনূস মহোদয় তার এই উপদেষ্টা পরিষদকে একেবারে ঢেলে সাজানো নয়, যারা রাজনীতি করে, যারা বুদ্ধিজীবী, যারা সৎ,
ধর্মীয় মূল্যবোধের ওপরে যাদের অগাধ পাণ্ডিত্য আছে, এর ভিতরে যদি আলেম উলামাও হয়, যদি 18 কোটি জনগণ মনে করে আর কি একজন আলেম উলামাকে দেওয়া যেতে পারে, এই রকমটা করে তার উপদেষ্টা পরিষদটা এই জায়গাটায় রিপ্লেস করবেন। করার পরে জরুরিভাবে এটা সংস্কার প্রয়োজন। এইটা এইবার এই জায়গাটাই আর কি এই যারা উপদেষ্টা হবেন ওই এনসিপির নাহিদ ইসলামকে নয়, এটা ছাত্র জনতা সরকার যেটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা, এই যে নাহিদ ইসলামকে এই জায়গাটাই করবেন স্থানীয় সরকার উপদেষ্টা। তারপরেই আর কি প্রথম হবে স্থানীয় সরকার নির্বাচন, এর ভিতরে 1-1.5 মাস যে সুযোগ সুবিধা ইত্যাদির মধ্য দিয়ে আর কি নাহিদের হাতে দিলেই মব টব হাবি জাবি ইত্যাদি সাইজ হয়ে যাবে। আর এইটা ওই যে আরেকটা ছেলে আছে না এখানকার এই যে সার্জিস আলম, একে করতে হবে স্বরাষ্ট্র উপদেষ্টা। হাসনাত একটা ছেলে, আর হাসনাত যে ছেলেটা আছে এরে করবে প্রতিরক্ষা উপদেষ্টা। ওই যে করিডোর মোড় যা দিচ্ছে না, দরকার হলে এই হাসনাত মায়ানমার ঢুকে পড়ে আর কি আরসা মারসা সহ পিটাইয়ে আর কি নাব নদীতে চুবাইবে আর কি। এছাড়া আমি এখানে আর কোনো পথ দেখছি না। আমি একজন বর্ষিয়ান নাগরিক হিসাবে এই দেশের রাজনীতির সকল কিছুর সাথে আমি জড়িত। 1971 সালের রণাঙ্গনের 265 দিনের মুক্তিযোদ্ধা হিসাবে আপনি তো খোসা দিয়ে কথা বের করে নিচ্ছেন, আমি এই জায়গাটায় আমাদের করণীয় কি? এতে যদি ওই যে কথাটা রাজনৈতিক দল এখানে একটা তকমা দিচ্ছে পাবলিক কনসেনসাস, ছাত্র জনতার সাথে কি পাবলিক ছিল না? এদের মিটিং এ 200 লোক হয়, যমুনায় ওখানে কি 2 লক্ষ লোক যাবে? এইটাই কি দেখতে চাই? ওই যে সালাউদ্দিন উনি কোটটাকে ব্লাউজ বানিয়েছে, যেহেতু সালাউদ্দিন সাহেবের লেখাপড়া কি আমি জানি না, এইটা হয়তো তার দলীয় প্রধানের মতো হতে পারে। একটা কোট পোশাক, আমি আপনাকে বলছি সিনিয়র সাংবাদিক মুস্তাফিজ সাহেব, এটা সালাউদ্দিন সাহেব করতে পারে না, আমাদেরকে নাই, হার্ভার্ডকে অক্সফোর্ডকে তারপরে হচ্ছে আপনার আইন ব্যবস্থাকে আইসিজে কে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস, ওনারা কি পরেন পোশাক? তাদের প্রিন্সিপাল ড্রেসটা হইল কোট, মাস্টার তাদের কস্টিউমটা হইল আইনজীবী যেটা টাই। আমি সুপ্রিম কোর্টের একজন আইনজীবী, পত্রিকা সম্পাদক আর আইনজীবী, ড্রেস কোডটা একই, কোট এবং টাই, সাদা শার্টের ওপরে কালো টাই এবং হাতাওয়ালা শার্ট বা কোট, এইটাই হচ্ছে সম্পাদক আইনজীবীদের পোশাক। রাজনীতিবিদদেরও পোশাক আছে অবশ্যই। এটা দেখবেন কোথায়? স্পিকারের ড্রেস দেখবেন। আপনি কি কোনো স্পিকারকে দেখছেন? স্পিকার মানেই তো হলো পার্লামেন্টের প্রিন্সিপাল বা পার্লামেন্টের কি বলে চ্যান্সেলর, চ্যান্সেলর তো রাষ্ট্রপতি। এই জন্য এই যে স্পিকার তো স্পিকারই। আপনি কি রাষ্ট্রপতিকে স্পিকারকে আপনি কখনোই দেখেছেন আর কি? যেহেতু আইন প্রণেতা হচ্ছেন, আপনি কি ব্লাউজ গাই দিয়ে আপনি রাজনীতি করছেন? রাজনীতি লেখাপড়ায় কি আছে? লেখাপড়া এখন আপনার নাই, রাজনীতির জন্য লেখাপড়া প্রয়োজন নাই। টিপসইটা থাম থাক বা না থাক আর কি, এইটা দিলেই আপনার হয়ে যাচ্ছে। কিন্তু ওখানে ড্রেস কোডটা মেন। এই যে সালাউদ্দিন সাহেব আমাদের এই দেশটাকে, বহির্বিশ্বকে, রাষ্ট্রকে, আইন আদালতকে, সাংবাদিকদেরকে, বুদ্ধিজীবীদেরকে, আর এই যে সালাউদ্দিন সাহেব কেন করতে পেরেছে? আমি এখন দেখছি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক পরিচয় দিয়ে হাতা কাটা শার্ট, কেউ কেউ টি শার্ট, কথাবার্তিতে মিথ্যাচার, রাজনীতির কোনো কথা নাই, ইতিহাসের কোনো কথা নাই, একমাত্র প্রফেসর ডক্টর আনোয়ার হোসেন স্যার বাদে আর কেউই আর কি রাজনীতিকে কোট করে, ইতিহাসকে কোট করে কথা বলে না, সবাই মিথ্যাচার করে, রাজনীতি করে। এই জায়গাটায় আমি এখান থেকে ডক্টর মোহাম্মদ ইউনুস মহোদয়কে আমি এটা মনে করিয়ে দিচ্ছি না, আপনার এই উপদেষ্টা পরিষদটাকে আপনি কখনোই রাগে, অনুরাগে, বিরাগে, পদত্যাগ তো দূরের কথা, এই কথাটা যারা বলছে তাদের দায়িত্বটা দিয়ে দিবেন। উই আর আন্ডার মার্শাল ল, 18 crore পিপল অ্যান্ড স্টেট,
ওয়াকারুজ্জামান, যে কাজটা ইতিমধ্যে জামাত ইসলামের এই যে বৈষম্য, ইনি কোনো মাওলানা নন, জামাত ইসলামের যেটা গুগলে দেখেছি আর কি, যে জামাত ইসলামের কর্ম পরিষদ শুরা পরিষদ হতে গেলে অবধারিত ভাবেই মক্কা মদিনার পাক কালাম হাদিসের ওপরে ডিগ্রি থাকতে হবে, অর্থাৎ আল কোরআন বিশ্ববিদ্যালয় ওই মক্কা অথবা মদিনা বিশ্ববিদ্যালয়ে সনদ থাকতে হবে, হাফেজ হতে হবে, মাওলানা হতে হবে। ওর কিচ্ছু নাই, আমরা তো দেখি নাই। আবু তাহের সাহেব ভুয়া পদ, মিথ্যা পদ, জামাতের শুরা পরিষদের 2টা পদ, আমির নায়েবে আমির বলে কোনো কথা নাই। আর হচ্ছে সদস্য সচিব, সদস্য সচিব গোলাম পরোয়ার স্কুল শিক্ষক। আর এই যে এখন শফিকুর রহমান, উনি হচ্ছেন এখানে একজন আমার ওই যে চরমনাই পীর সাহেবের ছাত্র উইং এর একজন নেতা আর কি, ছাত্র নেতা বললেন। এই যে শফিকুর রহমান হোমিও ডাক্তার, আচ্ছা আচ্ছা, হোমিও ডিএমএইচ না বিএমএইচ কোনটা পাস আমার জানা নাই, এইটা হচ্ছে তার ডিগ্রি। আজকেও আর কি আলফালাতে মগবাজার জামাত আর কি ইউনুস সাহেবের সাথে দেখা কর্মের মর্মে মিটিং করেছে, শুধুই মিথ্যাচার, তাদের ডিগ্রিতে মিথ্যাচার। আর বলছে আর কি আমি এখানে সর্বদাই একটা কনফিউজ কথাবার্তা বলি, আমাদের সুবিধাটা নেওয়ার জন্য, জনগণের সুবিধা পাইয়ে দেওয়ার জন্য, মিথ্যাচার করার জন্য বলছে 18 কোটি জনগণ। কয়েকদিন ধরে কিন্তু খুব রিমোট না, এই দেশের এই জামাত ইসলাম সমর্থন করে 70 লক্ষ মানুষ, যার বিনিময়ে তারা একবার সর্বোচ্চ 18টি সংসদীয় আসন পেয়েছে। এখন ওইটা না হয় ফুলে ফেটে আপনার 75 লক্ষ হয়েছে। কিন্তু এককভাবে যদি ভোট করে জামাত ইসলাম, একটি আসনেও জামানত হারানোর মতো যোগ্যতার যোগ্য। আমি রাজনৈতিক গবেষণা আমরা তফসিল ঘোষণা পর্যন্ত অপেক্ষা করব। আমরা তফসিল ঘোষণা পরে আমরা প্র্যাকটিক্যালি জানতে পারবো, বুঝতে পারবো যদি আল্লাহ বাসায় রাখে। তো সেই প্রেক্ষাপটে এখন কয়েকদিন ধরে শুনছি আমরা মিডিয়াতে, টিভিতে, খবরে, বিভিন্ন খবরে যে আমাদের প্রধান উপদেষ্টা ওনার পদত্যাগ দাবি করছে বিভিন্ন কারণে। যাই হোক, এই পদত্যাগটা আমি এখান থেকে কন্ডেম করছি শুধু না, ইউনুস মহোদয় কিন্তু উপদেষ্টাও হতে চাই নাই, এই দেশের সরকার প্রধানও হতে চাই নাই। অনুপস্থিতিতে ইউনুস মহোদয় যদি এখান থেকে পদত্যাগ করেন বা রাগে অনুরাগে, ওই যে 3.5 দিন 5 থেকে নিয়ে 8 তারিখের রাত 8:15 পর্যন্ত এই দেশের সরকার প্রধান ছিল না, প্রধান উপদেষ্টা ছিল না, তখন ডক্টর মোহাম্মদ ইউনুস মহোদয় বিদেশ ছিলেন। 5 থেকে 8 68 জন কিল হয়েছে, এর দায়িত্ব কি নেবে ইউনুস সাহেব? এখন কেউ কিছু বলবে না, যেই পদত্যাগ করবে না আর কি সেই ঘেটিটা চেপে ধরবে। উনি এই যে ওনার সকল মামলাগুলো উইথড্র করে নিয়েছেন, ওনার 662 কোটি টাকা এখান থেকে কি হয়েছে জানি না, যেরকমটা আর কি আকিজ গ্রুপের 500 কোটি টাকার মতো, এই 5000 কোটি টাকার মতো ব্যান্ডরোল ফাঁকি আছে, এটা সেই এরশাদের সময়কার। 500-600 কোটি টাকা আকিজ গ্রুপের ফুলে ফেপে আওয়ামী লীগের শুরুর দিকে আর কি 5000 কোটি টাকা হয়, যেই টাকাটা না দিয়ে শেখ কাপিল উদ্দিন নমিনেশন কেনে আওয়ামী লীগের থেকে। বশির উদ্দিন আর কি জামাতের এই 500 কোটি টাকা দিয়ে তার উপদেষ্টা পদটা কিনেছে। আকিজ মিয়ার নিজ মুখ দিয়ে আমি শুনেছি, আকিজ মিয়া আমার বাবার বন্ধু ছিলেন, সেই শিয়ালদার মাথার নিচেই ইট দিয়ে ঘুমানোর, কমলা লেবু ঝুড়িতে করে গলায় ঝুলিয়ে বেচার থেকে নিয়ে সব ইতিহাস তিনি নিজেই বলতেন, যার উপরে বই আছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিনান্স এবং অ্যাকাউন্টিং সাবজেক্টে পড়ানো হয়, আকিজ মিয়ার বই আর কি। আমি এটা কোনো আমার কথা বলছি না, আবেগের কথা বলছি না, আমি এখনো বলছি যেটুক আকিজ গ্রুপ বেঁচে আছে আর কি। এই যে সোয়াবিন 35 টাকা দাম বাড়িয়ে বসির ঘোষণা দিয়েছে না, টিসিবির রেট, এটাই কিন্তু আকিজ গ্রুপ শেষ হয়ে গেছে। ওই যে সালমান এফ রহমানের ভ্যাকসিন কোটেনকো সব বাদ দিয়ে ওই পরনের লুঙ্গিটা তাও হইলো সারেঙের, কারণ ওই যারা দুষ্কৃতিকারী ক্যান্টনমেন্ট থেকে আর কি একে আর কি ওই সদরঘাটে মনে করেছিল আর কি এটা প্যাসেঞ্জার লঞ্চ, কিন্তু ওইটা ছিল বার্জ, যেটাই মাল বহন করা হয়। ওই দাড়িটাও কেটে দিয়েছে, কিন্তু যারাই জেলে ঘুরেছে তারাই আর সেই সালমান এফ রহমানেরই পুঁজি কিন্তু তার পরনের লুঙ্গিটা।
এই জায়গাটায় ইতিপূর্বেকার আপনি 111 দেখেন, জি সবার যেটা হয়েছে এই জায়গায় উপস্থাপন করছি, শেখ বশিরউদ্দিন আপনি এইগুলো নিয়ে করবেন না। দ্রব্যমূল্য কমান, দ্রব্যমূল্য কমানোর জন্য যদি কমাইতে না পারেন ওই মখা আলমগীরের মতো করে পল্টন ময়দানে এইটা ছোটখাটো 10,000 ব্যবসায়ীর একটা সমাবেশ করে, আর ওই সমাবেশটাই বলবেন আর কি যারা এদেশের সাধারণ জনগণ এদের জন্য ওপেন। জি যদি তারা ওখান থেকে ঘোষণা না দিয়ে যায় যে আমরা যে টাকায় মালটা কিনি, যে টাকায় আমদানি করি, এর ওপরে 2% বেশি লাভ করব না, জি এরপরে কমিটমেন্ট করে যে যদি 2% ওপর লাভ করে, তখন ওই সেই মখা আলমগীর সাহেবের কথা, জনগণের কি আমারও যে কথা, আমাদেরকে একেবারেই দায়িত্ব নাই। কেউ যদি না যায় আমি যাব। আমার তো এই দেশে আমার এই পেশাদারি, আমার সাথে সংশ্লিষ্ট সাংবাদিক, আইনজীবী ইত্যাদি আমার আত্মীয় স্বজনই 2000, বাইরের লোক না, কিন্তু বন্ধু না, কিন্তু দাওয়াতি না। আমরা বাপ চাচারা, আমার ছেলে মেয়েরা, আমাদের উপরের ছিলাম, আমাদের নাতি নাতনিরা, নাইট জামাই না কিন্তু, নাইট বউ না কিন্তু, বিলাট যেখানে যেখানে। জি জি জি। তো এইটার ওপরেও 2000 লোক আছে আমার। এইটা কিন্তু বাণিজ্য মন্ত্রণালয় থেকে মাননীয় প্রধান উপদেষ্টাকে বলতে হবে, মাননীয় প্রধান উপদেষ্টাকে রাষ্ট্রপতিকে অনুরোধ করবে, আপনি একটি জাতীয় ভাষণ দেন, ব্যবসায়ীদের অনুরোধ করেন। এই রাজনীতিটাই আমি করি, যেহেতু এই দেশটা এনে দিয়েছে, আপনারা মুক্তিযোদ্ধাদের নিয়ে অবমাননা করবেন না, এইটা অবমাননাটা করবেন না আর কি। এই সে 2000 কয় মিনিট গেছে গো? 36। ওরে বাবা, তো সময় তো নাই। জি, এইটা আমি তাহলে শেষ করে দিই আর কি। এখানে আপনি জানতে চাচ্ছেন আর কি দেশের স্বার্থে নির্বাচন এবং সংস্কার, এই দুটো খুবই জরুরি আর কি, এই বিষয়ে একটু আলোকপাত করে। হ্যাঁ, তো ওই সেই আমার সেই বায়োগ্রাফি তো আর বলা হলো না। এরপর 77 সালের আমি হেনা ভোট ছিলাম, তারপরে আর কি তো এইসব নির্বাচনগুলো অংশগ্রহণ করলাম। এরপরে আর কি ইতিমধ্যে আর কি আমার সংসার জীবনে যখন আমি ক্লাস 5-এ পড়ি আর কি, আমার ওই 7 মাস স্কুলে যাওয়া হয় না। আমার বড় ভাইটা তখন আর কি যশোর সদর হাসপাতালে ভর্তি ছিল। এরপরে আর কি আমার ওই শহীদুল্লাহ স্যারের কথা যদি আমি না বলি, আমার জীবনটাই তো বৃথা। আমি ওই রাস্তার থেকে নিয়ে ইতিমধ্যে আর কি আমাদের ওই গরু ছিল আর কি, যখন দেখলাম সেই 74 পরবর্তী, তখনও তো দুর্ভিক্ষও যায়নি, অভাবও যায়নি। আমি ওই সেই হালের গরু, হাল চাষের জন্য রাখাল ভাড়া নিয়েছি, হাল ভাড়া দিয়েছি। 20 টাকা 10 টাকা দিতাম রাখালকে, 2 টাকার খাবার কিনতাম, বিচলি খৈল সহ। বাকি টাকাটা দিয়ে হাল তো আর প্রতিদিন হইতো না, হয়তো সপ্তাহে 1-2 দিন। ওই চাউল তখন 14 আনা, একটা ইলিশ মাছের দাম ছিল 1.5 টাকা। এইটা আমি তখন বাজার ঘাট করে এই 7-8 মাস চালিয়েছি আর কি। তো এই জায়গাটাই তখন আমার ওই স্কুলে যাওয়া হয় নাই, ফাইনাল পরীক্ষা। আমার ওই শহীদুল্লাহ স্যার আমাদের ক্লাস টিচার ছিলেন, আমাদের এই বেনাপোল সরকারি প্রাথমিক বিদ্যালয় গাজীপুর যেটা। আমি দেখি আমাদের ওই রাস্তার ধারে যশোর কলকাতা রোডের পাশে শিশু বা রেন্টি গাছ ছিল, এর ওই পাতা কিন্তু আগুন খুব জ্বলে। আমি ওই পাতা কুড়ায় নিয়ে রান্না বান্না করে আমার যে ছোট ভাইটা, এই যে শাহ আলম গোলদার, শাহাবুদ্দিন গোলদার, আর বোনগুলো তো তখন সব বিয়ে শাদী হয়ে গেছে, মা বাবা হাসপাতালে, তো এদেরকে নিয়ে চলাচলতির জন্য আর কি আমি ওই পাতা কুড়াইতেছি। তখন স্যার সাইকেলটা রেখে, স্যার এর আগেও অ্যাটেম্প নিয়েছে, আমি ওই স্যারকে দেখলে পালাইতাম। তখন আর কি আস্তে আস্তে ওই বড় রেন্টি গাছ, যারা ইন্ডিয়ায় গেছে এনারা চেনে আর কি, তখন আর কি আমার ওখান থেকে ধরে নিয়ে সাইকেলের রডের উপর বসাই, আমার শুধু ওই প্যান্ট পরো, হ্যাঁ, গায়ে গেঞ্জিও নেই। এইবার স্যার কমিটমেন্ট করেছে হেড স্যারের সাথে, যেভাবেই হোক আর কি ওরে শুধু নামটা সই করায়, তা না হলে তো 6-এ যাইতে পারবে। হ্যাঁ, এইবার আর কি স্যার তখন এই আমাকে নিয়ে যায়। হেড স্যার দেখার পরে বললো, এই শহীদ তুমি এই ওরে গোলদারের ছেলে তো বলছি তাই ধরে এনেছো। আমিও তো জানি ভালো ছাত্র, ভাই হাসপাতালে আছে। তো এই আমাদের হেড স্যার আল্লাহ রেখা স্যার ছিল, আবার আমার নানা বাড়ি গ্রামে, সাদিপুর গ্রামে। যাই হোক আর কি আমাকে সেই আমি পরীক্ষাগুলো দিয়েছিলাম। এই দেওয়ার পরে তো আমি ওখানটায় আমাদের ওই প্রাইমারি স্কুল খুবই কম্পিটিশন, আমি 3rd হলাম।
জি। আমাকে একটা পুরস্কারও দিয়েছিল এবং ওই রেজাল্ট ডিক্লেয়ার করার দিন আর কি আমার ওই আমি আবার ভালো কবিতা পড়তে পারতাম আর কি। জি, জি। হ্যাঁ, তখন আর কি আমারে বললো যে তুই ওই ওই নজরুলের ওই দারিদ্র তুমি করিয়াছো মহান এরকম একটা কবিতা আছে না, কবিতা আছে। হ্যাঁ, জি। তা ওইটা আমি পাঠ করলাম আর আমার একটা পুরস্কারও দিল। তারপরে এই জায়গার থেকে এসে শেষ পর্যন্ত পেশাদারিত্বে এসে জি। আমি আর কি এই লেখাপড়া জীবনের জন্য আমি যখন জগন্নাথ বিশ্ববিদ্যালয় কলেজে আর কি এখন যেটা মাইক্রোবায়োলজি হয়েছে আর কি জি। এই সাবজেক্ট পড়ার জন্য অনার্স ভর্তি হয়। আমাদের ওই যে ডিপার্টমেন্টের বায়োলজি ডিপার্টমেন্টের যিনি হেড ছিলেন ম্যাডাম সকিনা, জি। আমি ছাত্রলীগ করতাম। আমাকে ওখান থেকে ওই টিউটোরিয়াল নম্বর অন্যান্য নম্বর কম দিত, ফেল করতো আর বলতো যারা ছাত্র রাজনীতি করে ছাত্রলীগ করে এদেরকে আমি প্র্যাকটিক্যাল ফেল করি দিই। জি। তারপরে একদিন এক পর্যায়ে ঝগড়াঝাটি শেষে আমি ওই সেই মাইক্রোবায়োলজি সাবজেক্ট চেঞ্জ করে নিয়ে এই আমি বিএসসি অনার্স থেকে সিম্পল বিএ পরীক্ষা দিই। পাস কোর্স দেওয়ার পরে আমি এই যে সেকেন্ড ক্লাস পাই, আমি ওইবারই প্রথম আর কি এমসিকিউ বিসিএস আমি পরীক্ষা দিই, আমি বিসিএস এমসিকিউ কোয়ালিফাই করি। জি। তারপরে আমি ব্যবসায় ঢুকে যাই। এরপরে আমার আর ওই সেই বিসিএসটাও দেওয়া হয়নি, লেখাপড়াও করা হয়নি। তারপরের থেকে আমি আমার এই যে এখন যে ব্যবসা প্রতিষ্ঠান এটা আইনেরই একটা অংশ, জি। কাস্টম ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্ট 1989 সাল থেকে। আপনার স্বাধীনতা পূর্ববর্তী এবং মুক্তিযুদ্ধ পরবর্তী স্বাধীনতা যে আপনার রাজনীতি আমরা বিস্তারিত জানলাম আর কি। তো এটা খুব এটা হলো আপনার ভবিষ্যৎ এবং দীর্ঘায়ু কামনা করি এবং বর্তমান সরকার যে আছেন উপদেষ্টা এরপরে একটু আছে আর কি। জি। 1987 সালে আমি ওই যে এরশাদ বিরোধী আন্দোলনে আমি এই অংশগ্রহণ তো করি, আমি একটা সংগঠন প্রতিষ্ঠা করি। যখন আমি এই আন্দোলনে ছাত্রদের পক্ষ থেকে গেলাম তখন আব্দুল সামাদ আজাদ, মুফাজ্জল চৌধুরী মায়া জি। এরশাদ বিরোধী আন্দোলনে ঢাকা মহানগরের এনারা দায়িত্বে ছিলেন। জি। তা আমি আব্দুল সামাদ আজাদ চাচাকে বললাম আমরা তো ছাত্রের পক্ষ থেকে এরশাদ তাড়ানোর আন্দোলনটা করছি, রাজনীতিটাকে, গণতন্ত্রটাকে, সংবিধানটাকে, ভোটটাকে জনতন্ত্র করার জন্য, জি। ইসলামিক মূল্যবোধটাকে স্টেবল করার জন্য এই আমরা তো ছাত্রদের ব্যানারে করতে চাই আন্দোলনটা। তো ওনারা বললেন না, এটা আওয়ামী লীগের ব্যানারে, আমাদের নেতাদের ব্যানারে করতে হবে, আর তা না হলে তোমার মতো তুমি করো। তখন আমি এই যে ডেমোক্রেটিক বাংলাদেশ আমার যেটা আর কি এই যে গণতন্ত্র, সংবিধান, নির্বাচন, স্বৈরাচার এরশাদ এর ওপরেই গবেষণামূলক প্রতিষ্ঠান আমি প্রতিষ্ঠা করি। সেই থেকে নিয়ে এই পর্যন্ত আমি সেই প্রথম তো 2001 সালে ইউনাইটেড স্টেট অফ আমেরিকাতে যাই আইটি ভিসাতে। আমি আইটি কম্পিউটারও ইম্পোর্ট করেছি আইবিএম। তখন বৈষম্য নির্বাচন কমিশনার আব্দুর রৌফ, ওই যে মাগুরার নির্বাচনের যিনি প্রধান নির্বাচন কমিশনার, এই এখন যিনি আর কি নির্বাচন কমিশনার হয়েছেন, ওনার কথাবার্তা, আচার আচরণ সবকিছু এখনকার এই যে নির্বাচন কমিশনার এর নামটা কিন্তু জানি। গতকাল শুনলাম না আর কি ইনি বিএনপি মনোনীত নির্বাচন কমিশনার। এখন বিএনপি চাচ্ছে, এনসিপি চাচ্ছে এনার পদত্যাগ নয়, এখান থেকে বহিষ্কার। যেহেতু ইউনূস মহোদয় তাকে নিয়োগ দিয়েছেন, এটা বহিষ্কারটাই মানে যথেষ্ট আর কি। তো সেই জায়গায় আমি সেই থেকে নিয়ে এই আন্দোলনটা করে যাচ্ছি। অতঃপর আর কি আমার এই ব্যবসায়িক জীবনে এসে আমরা তো যাই হোক, আমার এখন বেনাপোল সিটি যেটা গোলদাস সিটি আর কি, এখান থেকেই, এবং আমরা পৈতৃকগতভাবে আমরা সেই ব্রিটিশ পূর্ববর্তী, ব্রিটিশরা তো আমাদের 1000 একর জমি ছিনিয়ে নিয়ে মাত্র 8টা পরিবারের ভিতরে 100 একর জমি বাদ কেটে দেয়, যার ভিতরে মুস্তাফিজুর রহমান গোলদার, আপনি সিনিয়র সাংবাদিক, আমার আর কি বাবার নানা বাড়ির দিকের কাজী, মানে আমার দাদি আর আপনার হইল এই
দাদা দাদা, হ্যাঁ, হচ্ছে ভাই বোন। তো সেই জায়গাটাই আমরা তো জমিদার নাকি, আর এইটা যদি জমিদার না হতাম এইবার কি আর বাঁচতে দিত? যাই হোক আর কি, ডক্টর মোহাম্মদ ইউনূস মহোদয়ের সরকার, এই যে নাহিদ ইসলাম, সার্জিস আলম, এরপরে হাসনাত, এরা যেভাবে আর কি আমাদেরকে, অর্থাৎ আমরা যারা আওয়ামী লীগ করি অথচ ভালো মানুষ, ধর্মীয় মূল্যবোধের মানুষ, এদেরকে মার্সি করে দিয়েছে। আমিও টোটাল আওয়ামী লীগের পক্ষ থেকে আমি মাপ চেয়ে নিয়েছি। আমি এই সেই ইউনূস মহোদয়ের কাছে আমারও উপস্থাপনা, এই যে উপদেষ্টা পরিষদটাকে আপনি রিভাইজ করে প্রথম এই যে স্থানীয় সরকার নির্বাচন, পরে হলো এই অন্যান্য বা জাতীয় নির্বাচন, এবং আপনার এখনকার যেটা স্থানীয় সরকার উপদেষ্টা হবে নাহিদ ইসলাম, এই জায়গাটায় আমি আমার কথাটা আর একদিন বলবো আর কি। আর এখান থেকে এখানে আর একটা কথা কি ছিল, 2019 সালে ও আমার এই যে পেশাদারিত্বে আর কি, আমি এখন দি ডেইলি নিউজ স্টার এই ইংরেজি সংবাদপত্রের সম্পাদক প্রকাশক। এই বইটি আমার সাংবাদিকতার উপরে আইনের বই, এটা 25 বছর আগে লিখিত, এটা হচ্ছে 8 বছর আগের লিখিত বই, মূল্য 300 টাকা, মূল্য 500 টাকা। আমি এখানে অনেক কিছু বলার ছিল, বা আমার জীবনের যে লেখাপড়ার জীবনের অন্যান্য যা কিছু আছে, এখন এই দেশের সামনের আমার যে মিশন ভীষণ ইচ্ছাটা কি, আমি ওই যশোর 1 থেকে 2000 এই যে 13তম জাতীয় সংসদ নির্বাচনে আবারও স্বতন্ত্র হিসাবে টেবিল প্রতীক নিয়ে নির্বাচনটা করতে চাই। টেবিল প্রতীক আমার কেন, ধর্মীয় মূল্যবোধ হোক, যুদ্ধ বিগ্রহ হোক, এবং এই গণতন্ত্র হোক, স্বৈরাচার হোক, নির্বাচন হোক, ভোটাভুটি হোক, আলোচনা আলোচনা আলোচনা, যেটা বঙ্গবন্ধু আর কি আরটিসি, রাউন্ড টেবিল কনফারেন্স। আরটিসির মানেটা কিন্তু অ্যাব্রিভিয়েশনটা রাজনীতিবিদও জানেন। আরটিসি অর্থাৎ রাউন্ড টেবিল কনফারেন্স। তা আমার এই টেবিল প্রতীকের অর্থটাই হচ্ছে, এইটাই তো জানতে চাইছে যে এই দেশের ধর্মীয় মূল্যবোধ, তাবলিগ, তারপরে আপনার ইত্যাদি ইত্যাদি, গণতন্ত্র, নির্বাচন, ভোটাভুটি, সংসদ, জনগণের মূল্যায়ন, একজন জনগণ, একজন রাজনীতিক, সকল জনগণকে বোকা না ভাবা, এইটারই প্রতীক হচ্ছে টেবিল, অর্থাৎ স্পিচ, অর্থাৎ স্পিক আউট, অর্থাৎ কথা, অর্থাৎ মাসোয়ারা, অর্থাৎ হাদিস কোরআন, পরিশেষে পাক কালামের আলোকে, হাদিসের আলোকে আর কি। এইটাই যদি জীবনযাপনটা চলে, যে কাজটি এখন আমি করছি, পীর মুরিদি 35 বছর আগের থেকে আর কি পীরের মুরিদ ছিলাম। বছর 4 আগে হুজুর মারা যাওয়ার পরের থেকে আমাকে খলিফা বা শিক্ষক, রুহানি শিক্ষক, 4 তরিকার পীরের শিক্ষক, আমি এইটাই আমার এখান থেকেই প্রচার করি, সকলেই অংশগ্রহণ করে, আমি কোনো মুরিদ করি না। এইটার ওপরেই বিশ্বের সকল মানবতার সুস্বাস্থ্য এবং এই দেশ আনায়নে যারা শহীদ হয়েছে এবং 24-এর গণ আন্দোলনে যারা শহীদ হয়েছে, রাব্বুল আলামিন সকলকে জান্নাত দান করুন, অসুস্থদেরকে সুস্থতার ব্যবস্থা করুন। আর এই সরকারকে আমি বলছি, ইউনূস সরকারকে বলছি, যারা অসুস্থ অবস্থায় এখনো হাসপাতালে কাতরাচ্ছে, বিএনপি কেন, তারেক সাহেব কেন, এদের দায়িত্ব নেবেন। আপনার ভান্ডারে যদি টাকা কম পড়ে থাকে, আপনার ব্যক্তিগত ভান্ডারকেই আপনার যে কমিটমেন্ট ছিল আর কি, আপনি তো করতেছেন আর কি, লক্ষ লক্ষ গ্রামীণ ওই যে ব্যাংকের, গ্রামীণ ফোনের, আপনার অন্যান্য প্রতিষ্ঠানের এই জনগণের জন্যও আর কি, এরা তো কয়েকশো মাত্র, যারা আহত, যারা নিহত, এদের পরিবারটাকে একটু দেখার কথাটাই এখানে আমি রাখছি। ধর্মীয় মূল্যবোধের যারা আর কি মাওলানারা, আপনারা তাবলিগ দ্বিখণ্ডিত করবেন না, হাদিস কোরআন নিয়ে গীবত করবেন না। বাইতুল মুকাররমের যে খতিব মহোদয়, আপনি যে এখানে সকল মুসল্লির অনুমোদন ছাড়া আর কি বসে গেছেন, আপনার শিক্ষাটাকে নিয়ে অন্যেরা যখন মিথ্যাচার করছে, গীবত করছে, আপনি এনজয় করছেন। আপনার শিক্ষা ব্যবস্থাটা ইতিপূর্বেও বলেছি, আর যদি বাইতুল মুকাররমের ইতিপূর্বেকার খতিবদের মতো যোগ্যতা আপনার নাম থেকে থাকে, আমাদেরকে, মুসলমানদেরকে, আল্লাহ ওয়ালাদেরকে, আমাদের মতো যারা পীর মাশায়েখ অথচ মুরিদ করি না, পাক কালাম হাদিসকে প্রচার করি।
তাবলিকের মাধ্যমে। আমাদেরকে আশাহত করবেন না, আমাদেরকে আপনার ওই বৈষম্য গুনাহ বা গীবতের গুনাহ ভাগীদার করবেন না। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। রাব্বুল আলামিন বিশ্বের সকল এই যে বিশ্ব মানবতাকে, যারা দেশের জন্য, ধর্মীয় মূল্যবোধের জন্য, ওই যে ফিলিস্তিনের জন্য, এখানে যারা রোহিঙ্গা আছে, এদের সকলকে, যারা শহীদ হয়েছে, জান্নাত দান করুন। যারা এই রকম দিনাতিপাত করছে তাদেরকেও ইস্তেগফারের ওসিলায় আস্তাগফিরুল্লাহ 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 এদেরকেও মাফ করে দিন, আমাদেরকেও মাফ করে দিন, আমাদের মা বাবা সহ পূর্বপুরুষদেরও মাফ করে দিন। আমাদের এই দোয়াকে কবুল করে নিন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়া লাদ-দাল্লিন। আমিন। ধন্যবাদ।